দেখতেই পাচ্ছ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের ক্রেপ সাইকেলটা, যেটা আমাদের বইতে খুব জটিল করে দেওয়া আছে। বাট প্রত্যেকটা বিষয় যদি হচ্ছে আমরা সুন্দর করে ভেঙে ভেঙে দেখি, তাহলে জিনিসগুলো আমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সো চলো আমরা ভেঙে ভেঙে দেখার প্রথম পর্যায়টা খুব সুন্দর করে শুরু করি, যে এক্স্যাক্টলি ক্রেপ চক্রটাকে আমরা কিভাবে শিখতে পারি। প্রথমে দেখে নিই যে আমাদের এই ক্রেপ চক্রটা কে আবিষ্কার করে। দেখতেই পাচ্ছ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেপস, তিনি সর্বপ্রথম এই চক্রটা সম্বন্ধে হচ্ছে আইডিয়া দেয়, এবং এই জন্য কিন্তু সে হচ্ছে নোবেল পুরস্কারও পেয়েছিল। আরেকটা বিষয় আমাদের শিখে রাখতে হবে যে এই ক্রেপ চক্র যে আমরা পড়বো, এই ক্রেপ চক্র পুরোটা চলার সময় প্রথম স্থায়ী পদার্থ কোনটা, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বা প্রথম পদার্থ কোনটা, সাইট্রিক অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট। আর ক্রেভ চক্রকে আর কি কি নামে ডাকা হতে পারে? সাইট্রিক অ্যাসিড চক্র বা সিএসসি, অথবা ট্রাইকার্বক্সিলিক চক্র, এই নামে ডাকা হইতে পারে। আর এটা নিয়ন্ত্রককে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এটা হচ্ছে নিয়ন্ত্রক। সো এই বেসিক কোর জিনিসগুলো একটু তোমার জেনে রাখা দরকার, কারণ আমরা যখন হচ্ছে একদম ইন ডিটেলসে যাব, তখন এই জিনিসগুলো তোমাকে একটু হলেও হেল্প করবে। সো আমরা প্রথমে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটার উত্তর তোমরা দিতে পেরেছো কিনা? মুনতাসার বিল্লাহ রাফি বলেছে মেবি 8, না হয় নাই। ওকে, দেখতে থাকো, আমরা প্রত্যেকটা বিষয় সুন্দর করে শিখে ফেলবো যে আসলে কয়টা আমাদের ক্রেব চক্রের ক্ষেত্রে এটিপি উৎপন্ন হয়। তবে এইটুকু বলে নি, ক্রেব চক্রে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এটিপিটা আমার উৎপন্ন হয়ে থাকে এই ক্রেব চক্রে। সো প্রথমে একটা বিষয়, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কোনো গ্লুকোজ থেকে, আমরা যদি গ্লুকোজকে কল্পনা করি, হ্যাঁ, আমরা যদি গ্লুকোজকে কল্পনা করি, আমাদের গ্লুকোজ কত কার্বনের? আমরা জানি গ্লুকোজ হচ্ছে আমাদের 6 কার্বনের। এই 6 কার্বনের গ্লুকোজটা তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে তোমার পাইরুভেট উৎপন্ন করে। কয়টা পাইরুভেট উৎপন্ন করে? তোমার 2টা পাইরুভেট উৎপন্ন করে। সো সেটা উৎপন্ন করছে কি? পাইরুভেট। আমার সাথে তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের সেখানে অনেক সহজ হয়ে যাবে। সো আমাদের 2টা পাইরুভেট উৎপন্ন করছে, বা পাইরুবিক অ্যাসিড, সেটাও তুমি বলতে পারো। সো আমি পাইরুবিক অ্যাসিডটাকে পাইরুভেট লিখছি, পাইরুভেট। ওকে। সো আমাদের এখানে কার্বন সংখ্যা কয়টা থাকে? এখানে আমাদের কার্বন থাকে 6টা। গ্লুকোজ যেহেতু, আমাদের কার্বন আছে তোমার 6টা। আর তোমার এই পাইরুভেটে তোমার কার্বন সংখ্যা কয়টা থাকে? 3টা করে থাকে। সো আমরা যে কোনো একটার একটু গঠন দেখি, 3টা কার্বন নিয়ে আমাদের পাইরুভেটটা গঠিত হয়। সো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এই গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলছি। সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের প্রথম দিকে হচ্ছে তোমার টোটাল 10টা এটিপি উৎপন্ন হয়েছিল। কয়টা? 10টা। এবং সেখান থেকে 2টা এটিপি আমার খরচ হয়ে গিয়েছিল পুরো প্রক্রিয়াতে। 2টা এটিপি আমার খরচ হয়ে গিয়েছিল। সো আলটিমেটলি কয়টা এটিপি আমরা ফাইনালি পেয়েছিলাম গ্লাইকোলাইসিসে? আমরা 8টা এটিপি পেয়েছিলাম। ওকে, এটা আমরা পেয়েছি। এই যে পুরো প্রক্রিয়াটা, গ্লুকোজ থেকে পাইরুভেটের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা পুরোটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, এই যে গ্লাইকোলাইসিস, যে এই ধাপটা গ্লাইকোলাইসিস যে হচ্ছে, এটা কোথায় হয়? এটা কি তোমার মাইটোকন্ড্রিয়াতে হয়, নাকি সাইটোপ্লাজমে হয়? একটু কমেন্টে জানিয়ে দাও। গ্লাইকোলাইসিস আমার কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে নাকি সাইটোপ্লাজমে? আমরা এর আগের ক্লাসে কিন্তু করেছিলাম, যারা সেই ক্লাসটা দেখো নাই, তারা আমাদের নিউ ক্লাস ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো। আমাদের গ্লাইকোলাইসিসটা কোথায় হয়ে থাকে, সেটা একটু জানিয়ে দিবা, যে আমাদের গ্লাইকোলাইসিসটা কোথায় হয়। ওকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমাদের নর্মালি এই যে গ্লাইকোলাইসিসটা, গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটা হয়ে থাকে আমাদের সাইটোপ্লাজমে। আর যে ক্রেভ চক্র রয়েছে বা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, সেটা হয়ে থাকে এই যে চিত্রে তোমরা মাইট্রোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছ, এই মাইট্রোকন্ড্রিয়াতে হয়ে থাকে। ওকে। এখন মজার বিষয় হচ্ছে, ক্রেভ চক্রে কিন্তু সরাসরি পাইরুভেটটা অংশগ্রহণ করতে পারে না। এই পাইরুভেটটা সরাসরি একদম ডাইরেক্টলি গিয়ে ক্রেব চক্রে তোমার ঢুকে যেতে পারে না, বা এই মাইট্রোকন্ড্রিয়ার ভিতরে ভাবে ঢুকে যেতে পারে না। এর আগে তার একটা মডিফিকেশন প্রয়োজন হয়। তো সেই মডিফিকেশনটা হচ্ছে অনেকটা এইরকম। এই যে একটা পাইরুভেট দেখছি, এই পাইরুভেটটা তোমার আরেকটা ফর্মে কনভার্ট হয়, সেটাকে আমরা বলছি অ্যাসিটাইল কোয়ে। কি বলবো আমরা সেটা? অ্যাসিটাইল কোয়ে, কো এনজাইম এ যেটাকে বলি। ওকে। সো আমাদের এই পাইরুভেটটা কিসে কনভার্ট হয়? আমাদের অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয়। এই যে অ্যাসিটাইল কোয়ে, এইটা রেডি আমাদের ক্রেব চক্রে প্রবেশ করার জন্য। ওকে। এখন ক্রেব চক্রকে ক্রেব চক্র বলছি আমরা কি হিসাবে? যেহেতু হচ্ছে আমাদের বিজ্ঞানী নাম অনুযায়ী ক্রেব চক্র বলছি, এবং এছাড়াও এর কিন্তু আরো কয়েকটা নাম আছে। সেটা আমরা প্রমাণ করবো যে এই নামটা কেন এটা দেওয়া হয়েছিল। ওকে। সো অ্যাসিটাইল কোয়ে তোমার নর্মালি এখন হচ্ছে সে ক্রেব চক্রে আমার প্রবেশ করতে পারবে, কিন্তু সরাসরি পাইরুভেটটা প্রবেশ করতে পারে না। তো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিসে টোটাল কয়টা পাইরুভেট উৎপন্ন হয়? আমার 2টা পাইরুভেট উৎপন্ন হয়। সো আমি এখানে তোমাদের যে কোনো একটা পাইরুভেট
কিভাবে হচ্ছে আমার ক্রেবস চক্রে প্রবেশ করে সেটা একটু দেখাচ্ছি, এবং সেই অনুযায়ী আমরা টোটাল এটিপি যে 38টা হচ্ছে সেই ক্যালকুলেশনটাও আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো প্রথম বিষয়টা কি, আমাদের যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়ার বাইরের দিক দিয়ে যেই তোমার স্তরটা রয়েছে সেটাকে আমরা বলছি আউটার সারফেস, আর ভেতরটাকে বলছি আমরা ইনার সারফেস। আর ইনার সারফেস বা ইনার ভিতরের দিকে যে তোমার মেমব্রেনটা রয়েছে, ভিতরের দিকে ভাঁজ হয়ে যে মেমব্রেনটা রয়েছে সেটাকে আমরা বলি এই যে মানে প্রজেক্টাইল যে অংশগুলো, এগুলোকে আমরা ক্রিস্টি বলছি, তাই না? এই যে ক্রিস্টিগুলোর তোমার আশপাশ দিয়ে আমাদের থাকে ম্যাট্রিক্স। কি থাকে আমাদের? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাংলা কি? মাতৃকা। সো আমাদের এখানে মাতৃকা পাচ্ছি, তার মানে ইনার মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে আমরা কি পাই? ম্যাট্রিক্স পাই। এই জায়গার ভেতরেই কিন্তু হচ্ছে আমাদের পুরো ক্রেবস সাইকেলটা রয়েছে, চক্রটা রয়েছে, এটা ঘুরে থাকে। সো ক্রেবস সাইকেলে প্রবেশ করার জন্য আমরা বলেছি যে পাইরুভেট সরাসরি আমার ক্রেবস সাইকেলে বা মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে পারবে না। এটা প্রথমে আগে আমাদের অ্যাসিটাইল কোতে কনভার্ট হইতে হবে। কিসে কনভার্ট হইতে হবে? অ্যাসিটাইল কোয়েতে আমার কনভার্ট হইতে হবে। এখন এই অ্যাসিটাইল কোয়ে তোমার কয়টা কার্বন যুক্ত হচ্ছে আমার একটা যৌগ? সেটা হচ্ছে এটা আমাদের 2টা কার্বন যুক্ত একটা যৌগ। কিন্তু দেখো পাইরুভেট কিন্তু আমার 3 কার্বন যুক্ত যৌগ। আমি দেখিয়েছিলাম পাইরুভেটে কয়টা কার্বন ছিল, পাইরুভেটে আমার 3টা কার্বন ছিল। সেখান থেকে উৎপন্ন হয়েছে কি? অ্যাসিটাইল কোয়ে। এটা কত কার্বন যুক্ত? এটা কিন্তু আমার 2 কার্বন যুক্ত। এই যে একটা কার্বন কমে গেছে, নর্মালি এই ধাপগুলোতে যখনই কোনো এক ধাপে কোনো কার্বন কমে যাবে তখনই ধরে নিব কার্বনটা তোমার কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে গেছে। কি হিসাবে বের হয়? তার মানে কোনো জায়গায় যদি আমি দেখি আমার কোনো কার্বন কমে গেছে, তার ধরে নিতে হবে সেখানে আমার কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেছে। সো আমাদের এখানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের কি ঢুকছে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের অ্যাসিটাইল কোয়ে ঢুকছে। অ্যাসিটাইল কোয়ে, এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার যেই হচ্ছে ইনার মেমব্রেন রয়েছে বা ম্যাট্রিক্স রয়েছে সেদিকে সে ঢুকে যাবে। এখানে কিন্তু আগে থেকেই তোমার হচ্ছে একটা যৌগ ছিল। এই যে তোমার মাইটোকন্ড্রিয়ার ভেতরেই আগে থেকেই বসবাস করে এরকম একজন পাবলিক ছিল। সেই পাবলিকটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে যেই যৌগটা ছিল সেটাকে বলছি আমি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বলছি এটাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আছে, এটা কিন্তু সে আগে থেকেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিরাজমান ছিল। সো সে যেহেতু এখানেই বসবাস করে, সে যেহেতু এখানেই সবসময় থাকে, এই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা সুন্দর একটা নাম আছে, বইতে এটাকে বলা হয়েছে আবাসিক অণু। যেহেতু সে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আবাস গেড়েছে এবং এখানেই তাকে আমরা আগে থেকেই পাই, এই জন্য এটাকে বলা হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অবস্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে আবাসিক অণু। কি অণু বলা হয়? আবাসিক অণু। পরীক্ষা আসতে পারে যে তোমার আবাসিক অণু কাকে বলে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় তোমার আবাসিক অণু। সো আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাকে কি বলা হবে? আমাদের আবাসিক অণু। এটাকে আমার বলা হচ্ছে আবাসিক অণু। ওকে, সো এখন আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে আমাদের অ্যাসিটাইল কোয়েটা আমার মাইটোকন্ড্রিয়াতে ঢুকছে, এবং মাইটোকন্ড্রিয়াতে আগে থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমার আগে থেকেই ছিল। এখন কি হইতে পারে? তার মানে আমি দেখতে পাচ্ছি, আমি যদি একটা দেখি যে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল যে কোয়েটা রয়েছে, এই অ্যাসিটাইল কোয়েটা অক্সালো অ্যাসিডের সাথে, দুইটাকে একসাথে অক্সালো এই দুইটা একসাথে তোমার যুক্ত হয়ে নতুন আরেকটা যৌগ ফর্ম করে। আমরা কি বলেছিলাম আমাদের আগের স্লাইডটাতে? দেখো আমরা বলেছিলাম যে আমাদের অ্যাসিটাইল কোয়ে সেটা কিন্তু 2 কার্বনের, আর আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যে যৌগটা সেটা কিন্তু হচ্ছে আমাদের 4 কার্বনের। সো এখন এখানে আমরা বলছি কি এটা হচ্ছে আমার 2 কার্বনের, আর আমরা বলছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার 4 কার্বনের। তাহলে ডেফিনেটলি এটুকু বুঝতে পারছি এই দুইজনের মিলে নতুন যে যৌগটা উৎপন্ন করবে সেটা ডেফিনেটলি তোমার 6 কার্বনের। কয় কার্বনের হওয়ার কথা? ডেফিনেটলি সেটা হচ্ছে আমার 6 কার্বনের হওয়ার কথা। যেহেতু এটা আমার 6 কার্বনের হওয়ার কথা, তখন এটার নাম কি হবে? এই যে 6 কার্বন যুক্ত তোমার হচ্ছে যৌগটা, এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন যুক্ত যৌগটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? এই যে আমরা লেবু খাই না, আমরা লেবুর ভিতরে কিন্তু আমরা সাইট্রিক অ্যাসিডটা পেয়ে থাকি। সো সাইট্রিক অ্যাসিড কত কার্বনে? 6 কার্বনে। কিভাবে 6 কার্বন হইলো?
অ্যাসিটাইল কোয়ে তোমার 2 কার্বন যুক্ত, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার 4 কার্বন যুক্ত। তারা দুইজনে একসাথে যুক্ত হয়ে ফর্ম করেছে কি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কত কার্বন যুক্ত? সাইট্রিক অ্যাসিড কিন্তু হচ্ছে তোমার 6 কার্বন যুক্ত হচ্ছে একটা যৌগ। এখন এই যে সাইট্রিক অ্যাসিডটা আছে, এখন আমরা এই ক্রেব চক্রকে কি বলতে পারি? সাইট্রিক অ্যাসিড সাইকেল, ক্যাক বলতে পারি, সিএসসি। এখন আমি এই সাইট্রিক অ্যাসিডকে যদি হচ্ছে আমি একটু রাসায়নিক গঠনটা তোমাদের জন্য আঁকি, তাহলে জিনিসটা কেমন হবে? সি এইচ, আবারও আঁকি সি, দেখো অ্যাসিডের যৌগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন এখানে দেখতেই পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডের কয়টা কার্যকরী মূলক রয়েছে? অ্যাসিডে 3টা। এই জন্য কি কয়টা বলতে পারি? 1টা 2টা 3টা। সো আমরা এটাকে বলতে পারি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু 3টা আমার কার্বক্সিলিক অ্যাসিডের মূলক রয়েছে। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বো অক্সিলিক অ্যাসিড। কি বলছি আমরা এটাকে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমি যদি সংক্ষেপে লিখি তাহলে কি হবে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সো কি বলছি? টিসিএ। তার মানে বলতে পারি আমাদের এই ক্রেব চক্রকে আরেকটা নামে ডাকা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা নামে হচ্ছে আমাদের এই ক্রেব চক্রকে ডাকা হয়ে থাকে। সো এখন বুঝতেই পারছো যে এই যে আমার টিসিএ সাইকেল আমি কেন বলছি, সেটার একদম ক্লিয়ার এক্সপ্লেনেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যে এটাকে আমরা ঠিক এই কারণে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি। সো ক্রেব চক্রের কি কি নাম পেলাম আমরা? ক্রেব চক্রকে পেলাম সিএইচসি বা সাইট্রিক অ্যাসিড চক্র, অথবা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। এটাকে আরেকটা জিনিস আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলে কমন মেটাবলিক পাথওয়ে। কমন মেটাবলিক পাথওয়ে কেন বলা হচ্ছে? সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে তুমি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাও, সেটা তখন গ্লুকোজ হয়ে আলটিমেটলি কিন্তু পাইরুভেট হয়ে তারপর অ্যাসিটাইল কোয়ে হয়ে তোমার ক্রেব সাইকেলে ঢুকতেছে। আবার তুমি যদি কোনো শর্করা জাতীয় খাবার খাও, সেও আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে হয়ে তোমার হচ্ছে এই ক্রেব চক্রে ঢুকছে। আবার তুমি যদি ফ্যাট জাতীয় খাবার খাও বা চর্বি জাতীয় খাবার খাও, সেটাও আলটিমেটলি কিন্তু এই অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে তোমার ক্রেব চক্রে ঢুকছে। সো এভাবেই যখন আমরা আলটিমেটলি আমরা এই ক্রেব চক্রটা শর্করা জাতীয় খাবার খেলেও পাই, প্রোটিন জাতীয় খাবার খেলেও পাই, আবার ফ্যাট জাতীয় খাবার খেলেও পাই। এই জন্য এই পুরো চক্রটাকে বলা হয় কমন মেটাবলিক পাথওয়ে। সো এইটাই হচ্ছে আমাদের নর্মালি ক্রেব চক্রের ক্যালকুলেশনটা। ওকে, এই ক্যালকুলেশনটা আমরা যেহেতু অলরেডি বুঝে গেলাম, এখন আমরা এটিপির হিসাবটা খুব ভালো মতো বুঝবো। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাতে পারো। এটার নাম যে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, এটার নাম যে অ্যাসিটাইল কোয়ে হয়েছে, তোমার ক্রেব চক্র হয়েছে, কেন হয়েছে, এই সবগুলো জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনে আসি। আমরা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি দেখেছিলাম? আমাদের গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমার টোটালি এটিপিটা উৎপন্ন হয়েছিল কয়টা? আমার এটিপি উৎপন্ন হয়েছিল 8টি। এটুকু আমরা জানি। ওকে, টোটাল আমার 8টা এটিপি উৎপন্ন হয়েছিল আমাদের গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। যখন একটা তোমার আগের ইয়াতে যাই, এই দেখো পাইরুভেট, এই যে পাইরুভেট, এই একটা পাইরুভেট যখন অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে পরবর্তীতে ক্রেব সাইকেলে ঢোকেন, তখন তার কি হয়? তখন তারা উৎপন্ন করে স্পেসিফিক ভাবে 3টা NADH2। কয়টা NADH2 উৎপন্ন করে? 3টা NADH2 উৎপন্ন করে। এরপরে তারা একটা FAD উৎপন্ন করে, FADH2 উৎপন্ন করে, এবং তারা একটা এটিপি উৎপন্ন করছে। কয়টা? একটা। এইটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ওই যে দুইটা পাইরুভিক অ্যাসিড আমার উৎপন্ন হয়েছিল, সেই দুইটার ভিতরে যে কোনো একটা এরকম আমার উৎপন্ন করে। যেহেতু আমরা বলেছি যে দুইটা পাইরুভিক অ্যাসিড যেহেতু উৎপন্ন করে, তাহলে টোটাল কয়টা হয় সেই হিসাবটা একটু দেখি। তার মানে এখানে 3টা যদি NADH2 উৎপন্ন হয়, 3টা যদি NADH2 উৎপন্ন হয়, সো আমরা জানি কি টোটাল ক্যালকুলেশনে আমাদের কয়টা এটিপি উৎপন্ন হচ্ছে? যেহেতু দুইটা পাইরুভিক অ্যাসিড, তার মানে 6টা। জিনিসটা একটু বুঝতে পারছো? আমি যদি আরেকটা হিসাবে দেখাই দেই, তাহলে 2। এখন এই দুইটা কোথা থেকে পেলাম? কারণ আমরা জানি পাইরুভেট 2টা উৎপন্ন হয়েছে। পাইরুভেট কয়টা উৎপন্ন হয়েছিল? 2টা। 2টা পাইরুভেট থেকে তোমার 2টা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে তোমার বের হয়ে
তোমার ক্রেবস সাইকেলে ঢুকছে। তার মানে টোটাল সাইকেল কয়টা সম্পূর্ণ হয়েছিল? 2টা সাইকেল সম্পূর্ণ হয়েছিল। তার মানে এই যে 2টা সাইকেল, সেই জন্য কিন্তু আমি এখানে 2 লিখেছি। আর এখানে তোমার 3টা কেন লিখছি? কারণ এখানে আমার 3টা NADH2 আছে। এটিপির হিসাবটা আমরা পরে করছি, তার আগে আমরা টোটাল কয়টা NADH2 উৎপন্ন হয় সেটা দেখছি। এবার FAD, অ্যাগেইন টোটাল আমার NADH2 6টা, FAD আমার 2টা। অ্যাগেইন ATP আমার একটা সাইকেলে একবার হচ্ছে, যেহেতু আমার পাইরুভেট 2টা হয়, তাহলে আমার 1 গুণ 2, তাহলে আমার 2টা। সো আমি এই হিসাবটা পেলাম। এবার যদি আমি ফাইনাল এটিপি ক্যালকুলেশনে যাই, তাহলে আমি কি পাবো দেখো। তো আমি কি পাচ্ছি? আমি গ্লুকোজ পাচ্ছি, সেখান থেকে আমি 2টা পাইরুভেট পাচ্ছি। পাইরুভেট, ওকে, এই একটা পাইরুভেট। ওকে, তাহলে প্রতি পাইরুভেটে, এই যে তোমার প্রতি পাইরুভেটে আমরা 3টা NADH2 পেয়েছিলাম। টোটাল 2টা পাইরুভেটে আমি কয়টা করে পেয়েছিলাম? 6টা আমি NADH2 পেয়েছিলাম। এবার কেউ কি বলতে পারবো আমাকে একটা NADH2 কয়টা এটিপি উৎপন্ন করে? যদি জানো কমেন্টে জানিয়ে দাও। সো আমি বলে দিচ্ছি, টোটালে 3টা এটিপি উৎপন্ন করে। 3টা এটিপি যদি উৎপন্ন করে, তাহলে আগে থেকে 6টা NADH2 ছিল, 3টা এটিপি উৎপন্ন করছে, তাহলে টোটাল কতটা এটিপি হলো? আমার 18টা এটিপি হলো। ওকে, এবার আসো FADH2 এর ক্ষেত্রে। আমরা টোটালি বলেছিলাম কি আমাদের FAD টোটাল কয়টা হয়? 2টা, তাই না? FADH2, তো FAD আমার কয়টা হচ্ছে? 2টা। আরেকটা জিনিস, এই প্রতিটা FAD 2টা করে এটিপি উৎপন্ন করতে পারে। সো এই যে 2টা, এই 2টা আমি এখানে লিখলাম। আর যেহেতু সে 2টা করে এটিপি উৎপন্ন করতে পারে, সেজন্য এখানে 2 লিখলাম। আর এখানে কেন 3 লিখেছিলাম? কারণ প্রতিটা NADH2 3টা করে এটিপি উৎপন্ন করতে পারে। তো এই সেই হিসাবে এখানে কয়টা আসে? তোমার 4টা এটিপি। ওকে, এবার আসো শুধু এটিপি, সিঙ্গেল এটিপি কয়টা উৎপন্ন করেছিল? টোটালি এই একটা পাইরুভেট একটা উৎপন্ন করেছিল, আবার এই একটা পাইরুভেট একটা উৎপন্ন করেছিল। সো ওভারঅল 2টা আমার এটিপি উৎপন্ন করেছিল, এটিপি। ওকে, তো আমার এটিপি যদি উৎপন্ন করে, সো আলটিমেটলি আমি এখানে কি লিখবো? 2 ATP। এবার দেখো টোটাল যদি সবগুলো আমি যোগ করে দিই, সবগুলো যোগ করলে আমার কত আসবে? এটা যোগ করে দেখো তো। 18 আর 2 20, আর 4 24, 24টা আমার এটিপি। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় পরীক্ষার সময় যে আমার ক্রেবস চক্রে টোটাল কতটা এটিপি উৎপন্ন হয়, সঠিক উত্তর হচ্ছে 24টা। কয়টা উৎপন্ন হচ্ছে? 24টা। সো গ্লাইকোলাইসিসে আমার 8টা উৎপন্ন হয় এটিপি। তারপরে হচ্ছে আমার ক্রেবস চক্রে আমার উৎপন্ন হয় 24টা। এবং এই যে আমাদের আরেকটু আগে যে আমরা দেখেছিলাম যে আমাদের এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এখানে তোমার 6টা এটিপি আমাদের প্রোডাকশন হচ্ছে টোটালি। সো সেই ধাপটা আমরা একটু পরেই দেখছি। এখানে আমার টোটাল 6টা। তাইলে মোট কয়টা আসে? তুমি দেখো 24 আর 6 30, আর 8 38। তার মানে এই যে 8, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে 8টা এটিপি উৎপন্ন হয়েছিল। এই যে 6 পাইরুভেট থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার সময় উৎপন্ন হয়েছিল। এই যে 24, এই 24টা তোমার ক্রেবস সাইকেলে উৎপন্ন হয়েছিল। ওকে, টোটাল কয়টা এটিপি উৎপন্ন হয়েছিল? 38টা। এটা কিন্তু ফাইনালি এটিপি হিসাবে কাজ করার জন্য একটা চক্রের মধ্য দিয়ে যেতে হবে। সেই চক্রটাকেই বলা হয় আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো এই যে 38টা এটিপি, এইটার ক্যালকুলেশন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে টোটালি যে 38টা এটিপি প্রডিউস হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। প্রথমে 8টা আমার গ্লাইকোলাইসিস, গ্লুকোজ থেকে আমার পাইরুভেট উৎপন্ন হওয়া প্রয়োজন। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হইতে আমার 6টা এটিপি উৎপন্ন হয়। আবার অ্যাসিটাইল কোয়ে থেকে আমার পুরো ক্রেবস চক্রটা চলতে আমার এই 24টা এটিপি উৎপন্ন হয়। টোটালি আমার 38টা এটিপি উৎপন্ন হয়। এই 38টা এটিপি চাইলে আমি সরাসরি ইউজ করবো না, আমি এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপরে আমি সেটাকে ফাইনাল এটিপি হিসাবে পাবো বা ফাইনাল শক্তি হিসাবে পাবো। সো 38টা এটিপি যে উৎপন্ন হচ্ছে, শ্বসনের কোন ধাপে কয়টা এটিপি উৎপন্ন হচ্ছে, এই ক্যালকুলেশনটা তোমাদের সবাই ক্লিয়ার কিনা একটু বলো।
এই ক্যালকুলেশন তোমাদের সবাই ক্লিয়ার কিনা? আশা করি এই ক্যালকুলেশনটা তোমাদের ক্লিয়ার। ওকে, সো আমরা 38টা এটিপি আমরা উৎপাদনের প্রক্রিয়াটা দেখে গেলাম। সো এখন আমাদের টোটাল যে ক্রেব চক্র সেটা আমরা দেখবো, তার আগে আমরা একটু দেখি আমরা যে বলেছিলাম আমাদের যে পাইরুভেটের কথা, আমাদের কি হয়েছিল, আমাদের গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিডে বা পাইরুভেটে কনভার্ট হয়েছে, তখন আমি 8টা এটিপি উৎপন্ন করতে পেরেছিলাম। এরপরে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট থেকে আমার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার সময় আমার টোটালি 6টা এটিপি উৎপন্ন হবে, এটাই আবার ক্রেব চক্রের ভিতরে যখন ঢুকবে তখন সে আবার 24টা এটিপি আমার উৎপন্ন করবে। এবার তো দেখতে পাচ্ছ এখানে 8, এখানে 6, ক্রেব সাইকেলে 24টা, টোটালি আমার 38টার হিসাব আশা করি সবাই এখন বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি যে 38টা আমার এটিপি প্রডিউস হচ্ছে সেটা কিভাবে 38টা এটিপি আমাদের প্রডিউস হচ্ছে। সো একটা বিষয় দেখো, এখানে যে আমি পাইরুভিক অ্যাসিডটা পাচ্ছি এটা কিন্তু ছিল কত কার্বনের, এটা ছিল আমার 3 কার্বনের। এখানে যে তুমি অ্যাসিটাইল কোয়ে দেখছো এটা কিন্তু তোমার 2 কার্বনের, তার মানে 1 কার্বন কম। যখন কার্বন কমে যাচ্ছে তার মানে সেখানে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও তোমার উৎপন্ন হচ্ছে। একটা যেহেতু এই এখানে 3 কার্বন যুক্ত, এখানে 2 কার্বন যুক্ত, তাহলে একটা কার্বন কমে গেছে, সেই কার্বনটা কোথায় গেছে, সেই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে গেছে। এই যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড গুলো ছেড়ে দেই সেগুলো কিন্তু আমাদের কোষীয় লেভেলে, মানুষের ক্ষেত্রে যদি বলি কোষীয় লেভেলে, সেগুলো কিন্তু এই ক্রেব চক্রের মধ্য দিয়েই কিন্তু সেগুলো বের হয়ে চলে আসছে। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে যে অ্যাকচুয়াল মেকানিজমটা কি করে ঘটে। সো আমরা এবার ধাপগুলো মনে রাখার জন্য টেকনিক দেখব। ওকে, তার আগে বলে নেই, তার মানে আমরা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আমার ফাইনাল যে প্রোডাক্টটা যেটা আমার এই ক্রেব চক্রের ভিতরে ঢুকবে। তা ক্রেব চক্রে যখন ঢুকতেছে তখন এই অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হচ্ছে কে, অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হচ্ছে অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সো অক্সালো অ্যাসিটেট আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এই দুইজন একই সাথে যুক্ত হয়ে প্রথম যে পদার্থটা উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে সাইট্রেট। কি বলা হচ্ছে, সাইট্রেট। অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে স্পেসিফিক ভাবে এটা হচ্ছে তোমার 2 কার্বন যুক্ত, আর তোমার অক্সালো অ্যাসিটেটটা তোমার 4 কার্বন যুক্ত। তো সাইট্রেটটা আমার কত কার্বন যুক্ত হবে, আমার এটা হবে 6 কার্বন যুক্ত। সাইট্রেটটারই তোমার আরেকটা তোমার আইসোরূপ আইসোমার হিসাবে যুক্ত হচ্ছে, ফর্ম হচ্ছে আইসোসাইট্রেট। এখানেও এটাও তোমার 6 কার্বন, যেহেতু তারই হচ্ছে সমানুটা, তো সেখানেই হচ্ছে এটাও আমার 6 কার্বন যুক্ত। সো সাইট্রেট এন্ড আইসোসাইট্রেট দুইটাই কিন্তু আমার সমাণু, দ্যাটস ওয়াই কিন্তু দুইটাকে আমি 6 কার্বন বলছি। ওকে, এবার আইসোসাইট্রেট থেকে যখন তোমার এই কিটোগ্লুটারেট উৎপন্ন হচ্ছে, এইটা কিন্তু তোমার 5 কার্বনের। যদি তোমার 5 কার্বন হয়, 6 কার্বন থেকে 1 কার্বন কমে 5 কার্বন হয়েছে, তাহলে এখানে কি ঘটেছে, একটা কার্বন কমে গেছে। কার্বন কমে যাওয়া মানে কি, সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। ওকে, এখন যেখানেই তুমি দেখবা যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে সেখানে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে এনএডি থেকে NADH2 উৎপন্ন হয়। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমার এনএডি থেকে NADH2টা উৎপন্ন হচ্ছে। সো এটা মাথায় রাখবা, যেহেতু এটা 6 কার্বন তারপর এটা 5 কার্বন হচ্ছে। এখানে আবারও এই যে আলফা কিটো গ্লুটারেটটা, তারপরে আসে সাকসিনাল কোয়ে, এখানে এটা হচ্ছে তোমার 4 কার্বনের। তো 5 কার্বন থেকে যখন একটা কার্বন কমে যায় তখন একটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে বের হয়ে যায়। সো এখানেও কি হবে, অ্যাগেইন NAD থেকে NADH2 উৎপন্ন হচ্ছে। আই থিঙ্ক এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে এক্স্যাক্টলি পুরো বিষয়টা কিভাবে কাজ করে। এরপরে আর হচ্ছে তোমার কার্বন সংখ্যা কমে না, কারণ আমার এখানে দেখো আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেটা ছিল সেটা অক্সালো অ্যাসিডে, সেটা কত কার্বন যুক্ত ছিল, 4 কার্বন। আমি অলরেডি সাকসিনাল কোয়েতে এসে 4 কার্বন পেয়ে গেছি। সো আর আমার কার্বন কমানোর প্রয়োজন নাই, এবার সাকসিনাল কোয়েটা তোমার এই কোয়েটাকে ত্যাগ করে দেয়, মানে কোয়েটাকে বের করে দেয়। যদি সাকসিনাল কোয়েটা কোয়ে বের করে দেয় তখন সে নাম ধারণ করে সাকসিনেট। কি নাম ধারণ করে, সাকসিনেট। এই যে সাকসিনেটটা নাম ধারণ করছে, এখন এরপরে চলে আসে ফিউমারেটটা। এখানে কিন্তু দেখো এই পাশে যেই আমরা বিক্রিয়াগুলো দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো কিন্তু হয়ে থাকে তোমার একমুখী, এগুলো আমার একমুখী বিক্রিয়া। শুধুমাত্র সাইট্রেট আর আইসোসাইট্রেট এটা তোমার উভয়মুখী, আর বাকিগুলো তোমার একমুখী। এই পাশের বিক্রিয়াগুলো সব একমুখী, আবার এই পাশের বিক্রিয়াগুলো কিন্তু আমার
উভয়মুখী বিক্রিয়া, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ক্রেবস সাইকেলের এই সাইডের বিক্রিয়াগুলো আমার একমুখী আর এই সাইডের বিক্রিয়াগুলো আমার উভয়মুখী। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সাইট্রেট থেকে তোমার আইসোসাইট্রেটটা, এটা জাস্ট আমাদের একটু এক্সেপশনাল। এবার আমরা একটু দেখি মেইনলি তোমাদের বইতে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে তুমি কিভাবে মনে রাখতে পারো। আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম আমাদের সাইট্রেট দেখলাম, আইসোসাইট্রেট দেখলাম, আলফা কিটোগ্লুটাইড দেখলাম, সাকসিনাইল কোয়ে দেখলাম, সাকসিনেট দেখলাম, ফিউমারেট দেখলাম, ম্যালেট দেখলাম, অক্সালো অ্যাসিটেট দেখলাম। এটা যখন তুমি দুই একবার খাতায় আঁকবা এবং বেসিক যেহেতু তুমি বুঝে গেছো যে যেখানে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেখানে আগেটার চেয়ে পরেরটা একটা কার্বন কম থাকছে, সেখানেই আবার এনএডি থেকে NADH2 উৎপন্ন হচ্ছে, তার মানে তুমি কিন্তু কোর বিষয়গুলো বুঝে গেছো। এবার যদি তুমি মেমোরাইজ করতে চাও তাহলে তোমাকে হয়তো আমি একটা মেমোরি ডিভাইস দিতে পারি। সেটা হচ্ছে এই টেকনিকটা একদম হচ্ছে মেডিকেল, এটা অনেক জনপ্রিয় একটা টেকনিক, যে ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকিউল। কি বলছে? সিলি স্টুপিড ফানি মলিকিউল, এটা অনেক জনপ্রিয় একটা টেকনিক। তোমরা যারা জানো না তারা খাতায় লিখে রাখতে পারো এই টেকনিকটা, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকিউল। এবার আসো, এই যে ও, এটা দিয়ে আমি বলছি অক্সালো অ্যাসিটেট, যেটা আমার প্রথম পদার্থ। এরপরে সাইট্রেট, যেটা আমার ফাইনালি আমার উৎপন্ন হয়েছিল স্থায়ী পদার্থ হিসাবে, এটা আমার মাইট্রোকন্ড্রিয়াতেই ছিল আগে। তার মানে আমি অক্সালো অ্যাসিটেট পেলাম, সাইট্রেট পেলাম, এবার এতে তোমার অ্যাকোনেট। এরপরে অ্যাকোনেট বলতে এটা স্পেসিফিক ভাবে তোমাদের বইতে ভাবে দেওয়া নাই, ইন্টারন্যাশনালি আছে, দ্যাটস ওয়াই দেওয়া। এবার ইজে তোমার আইসোসাইট্রেট, তোমাদের বইতে সাইট্রেট থেকে আইসোসাইট্রেট চলে আসছে তোমাদের টেক্সট বইতে, এখন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কারিকুলামে ভাবে নাই। এবার আসো অফেতে অক্সালো সাকসিনেট, তারপরে এই যে সিলিটা আছে এখানে দেখো, এখানে এটা কিন্তু ক্যাপিটাল এল দেওয়া হয়েছে, আর পরে যে স্টুপিড, স্টুপিডের ভেতরে টিটা কিন্তু ক্যাপিটাল দেওয়া হয়েছে। তার মানে একটা হচ্ছে সাকসিনালে এল এর জন্য সাকসিনাল কোয়ে, আরেকটা হচ্ছে তোমার সাকসিনেটের এই যে টি আছে, দেখো স্টুপিড লেখে STUPID, এখানে টি আছে, সো এখানে সাকসিনেট। ফানি মলিকুল, ফানির এফ দ্বারা হচ্ছে ফিউমারেট এন্ড মলিকুলের এম দ্বারা হচ্ছে ম্যালেট। সো দেখতেই পাচ্ছ ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। এটা দিয়ে তুমি ক্রেবস চক্রের তোমার টোটাল যেই হচ্ছে আমার যৌগগুলো আছে বা অণুগুলো আছে সেগুলোর নাম তুমি ইজিতে খুব ইজিলি মনে রাখতে পারবে। সো এবার আমরা যদি আমাদের পাঠ্য বই যেটা আমাদের ভালো করে পাঠতে হবে সেটা যদি দেখি তাহলে আমরা কি দেখব? সো আমরা দেখব কি, আমরা দেখব পাইরুভিক অ্যাসিডটা থেকে আমাদের আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। সো এখানে টোটাল কয়টা আমার এটিপি উৎপন্ন হচ্ছে? আমার 6টা এটিপি এখান থেকে উৎপন্ন হচ্ছে। এবার আগে থেকে আমাদের মাইট্রোকন্ড্রিয়ার ভিতরে কি ছিল? 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকে মাইট্রোকন্ড্রিয়াতে ছিল। সেটার সাথে এই অ্যাসিটিক অ্যাসিডটা সেটার সাথে এই অ্যাসিটাইল কোয়েটা যুক্ত হয়ে আমার আলটিমেটলি সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করেছিল, যেটা আমার 6 কার্বন বিশিষ্ট। সাইট্রিক অ্যাসিডটা দেখো আমি বলেছিলাম এটা কিন্তু আমাদের উভয়মুখী, দেখতেই পাচ্ছ চিহ্নটা উভয়মুখী। তো এখানে আমার যে হচ্ছে এনজাইমটা রয়েছে সেটার নাম দেখো অ্যাকোনিটেজ, যেটা এনজাইমটার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। সো এনজাইম গুলো যদি তুমি নাও পারো, শুধুমাত্র যদি স্টেপ গুলো খাতায় লিখতে পারো তাহলে কিন্তু তুমি পূর্ণ নাম্বার পাবা বলে আমি বিশ্বাস করি। ওকে, সো সাইট্রিক অ্যাসিড থেকে তোমার আইসোসাইট্রিক অ্যাসিড, এখানে কিন্তু নতুন কোনো কিছু উৎপন্ন হয়নি, এখানে কোনো কিছু উৎপন্ন হয়নি, বাকি সবকিছুতে দেখো কিছু না কিছু উৎপন্ন হচ্ছে, হয়তো বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে অথবা তোমার এটিপি উৎপন্ন হচ্ছে, এরকম কিছু না কিছু উৎপন্ন হচ্ছে। এবার দেখো আইসোসাইট্রেটটা আমার কত? আমার 6 কার্বন, তারপরে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটা কত? 5 কার্বনের। সো যেহেতু হচ্ছে আমার একটা কার্বন কমে গেছে সেটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে গেছে, যেহেতু আমার কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেখানে আমি বলেছিলাম কি সেখানে আমার NAD থেকে আমার NADH2 টা উৎপন্ন হচ্ছে। ওকে, অ্যাগেইন আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে, আলফা কিটো গ্লুটারেটটা আমরা বলেছিলাম কত? 5 কার্বনের। সো সাকসিনাইল কোয়েটা কত বলেছিলাম? 4 কার্বনের, একটা কার্বন কমে গেছে, তারপরে কি হয়েছে? মাঝখান দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় সেখানে দেখো NAD থেকে NADH2 উৎপন্ন হচ্ছে। ওকে, তুমি যদি এই এনজাইম গুলো মুখস্থ নাও রাখতে পারো সমস্যা নেই, স্টেপ গুলো আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারো বা প্র্যাকটিস করে মনে রাখতে পারো, যেটা তোমার সুবিধা। আমি দুটাই দেখিয়ে দিলাম, তুমি যেটা সুবিধা তুমি সেভাবে মনে রাখার ট্রাই করবা। দেন দেখো এখানে আমার আলটিমেটলি, এখানে আমার আলটিমেটলি দেখো এটার ভিতরে কিন্তু আমার পানি যুক্ত হচ্ছে। সো পানিটা চাইলে তুমি দেখাইতে পারো
না দেখালেও চলবে। বাট এই যে এডিপি থেকে তোমার এটিপি উৎপন্ন হচ্ছে, এইটা মূলত হয়ে থাকে তোমার উদ্ভিদের ক্ষেত্রে। যদি প্রাণীর ক্ষেত্রে বলে তাহলে সেখানে কিন্তু হচ্ছে তোমার জিডিপি থেকে তোমার কনভার্ট হবে জিটিপি। জিতে হচ্ছে গুয়ানোসিন। ওকে, তো গুয়ানোসিন ট্রাই ফসফেট তোমার উৎপন্ন হবে মানুষের ক্ষেত্রে, যদি আমাদের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে বলি। যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে আমরা এই ধাপটাতে বলবো সেটা হচ্ছে এডিপি থেকে এটিপি। ওকে, এখন দেখো ফিউমারিক অ্যাসিডের উচ্চারণটা দেখো, ফিউমারিক, এফ দ্বারা শুরু। সো তার জন্য তার যে ধাপে যে হচ্ছে আমার যে ক্যারিয়ারটা, এগুলো কিন্তু এক একটা ক্যারিয়ার। আমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়বো তখন আমরা দেখবো সেখানে আমার ইলেকট্রনকে বেয়ার করে নেওয়ার জন্য, ইলেকট্রনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ক্যারিয়ারের প্রয়োজন হয়। সেই ক্যারিয়ার গুলোই কিন্তু হচ্ছে NADH2 FAD, এগুলো হচ্ছে আমাদের এক একটা ক্যারিয়ার। এগুলো কিন্তু আমার ইলেকট্রনটাকে বেয়ার করে নিয়ে যাবে। সো এখানে দেখো ফিউমারিক অ্যাসিডটা যখন আমি ধাপে যাচ্ছি তখনই আমি FAD পাচ্ছি। আমি কিন্তু FAD এর আগে পাই নাই। যখনই ফিউমারিক অ্যাসিডটা আমি পাচ্ছি তখনই আমার সেটা FAD থেকে FADH2 তে কনভার্ট হচ্ছে। এরপরে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডে আমার এনজাইমটা লাগে ফিউমারে, চাইলে দিতে পারো, না চাইলেও মানে না দিতে চাইলেও সমস্যা নেই। এন্ড এন্ড দ্য লাস্টের স্টেজ, সেখানে আমার NAD থেকে NADH2 টা উৎপন্ন হচ্ছে। তো এই যে টোটাল চক্রটা উৎপন্ন হচ্ছে, এই টোটাল চক্রে টোটাল কতটা এটিপি উৎপন্ন হচ্ছে ক্রেবস সাইকেলে? 24টা। আর পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, যেটা একদম প্রথমে দেখতে পাচ্ছ, এখানে 6টা উৎপন্ন হচ্ছে। আর গ্লাইকোলাইসিসে কয়টা উৎপন্ন হয়েছিল? 8টা উৎপন্ন হয়েছিল। তাহলে 8 6 24, 38টা হয়ে গেল। খুবই সহজে কিন্তু আমরা এই জিনিসগুলো যদি আমরা ধাপে ধাপে একটার সাথে একটা কোরিলেট করে পড়তে পারি এবং প্রত্যেক জিনিস দেখায় দেখায় পড়তে পারি তাহলে কিন্তু মনে থাকবে। আমরা কিন্তু বেসিকটাও ক্লিয়ার করলাম, আবার শর্টকাটের টেকনিকটাও দেখলাম, যাতে তোমার পুরো জিনিসটা বেসিকও ক্লিয়ার থাকে এবং শর্টকাটটা দিয়ে তুমি মনে রাখতে পারো। সো আশা করি 38টা এটিপির মূল যে ক্যালকুলেশন সেটা তোমরা বুঝতে পেরেছো, কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। এবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এখন যে এইভাবে ক্রিয়েট চক্রটা দেখাইলাম, এবার ক্রিয়েট চক্র তুমি নিজে পড়লে তোমার কাছে সহজ লাগবে কিনা, তোমার কাছে জিনিসটা কি মানে আজগুবি লাগবে কিনা বা অনেক কঠিন লাগবে কিনা। আমরা তো একদম সুন্দর করে প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে, কেন নামকরণটা চেঞ্জ হচ্ছে, কয়টা করে কার্বন বের হচ্ছে, বের হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেগুলো আমরা এক্সপ্লেন করে দিয়েছি। একটু কমেন্টে জানতে চাচ্ছি তোমাদের কাছে এখন ক্রেপ চক্রটা সহজ লাগছে কিনা, বা এখন থেকে তুমি ক্রেপ চক্রটা ভালো করে পারবা কিনা, একটু কমেন্টে জানাতে পারো। আশা করি এখন থেকে তোমাদের ক্রেপ সাইকেলটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সাদিয়া আফরোজ, ক্লিয়ার? তোমরা যারা আমাদের বায়োলজি কোর্সে আছো, তোমাদের এটার আমাদের স্পেশাল MCQ এক্সামের জন্য এক্সামের লিংক দেওয়া হবে, সেখানে তোমরা এক্সাম দিবা। তোমাদেরকে অলরেডি তোমাদের এই অধ্যায়ের উপরে প্রায় 100টা MCQ প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। যারা কোর্সে রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং প্রত্যেকটা লেকচার ক্রমান্বয়ে এখানে আপলোড করা আছে, সেগুলো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিবা। এবং হচ্ছে এই অধ্যায়ের উপরে তোমার হচ্ছে কোন কোন টপিক গুলো আরেকটু ভালো করে পড়তে হবে সেটার উপরে কিন্তু হচ্ছে একটা সাজেশনমূলক ভিডিও তোমাদের ওয়েবসাইটে তোমরা ইনশাল্লাহ পাবা। সো আশা করব ক্রেপ চক্র নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। যা যা হচ্ছে বেসিক ক্রেপ চক্র থেকে তোমাদের শেখা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি, আমাদের টোটাল ক্রেপ চক্রে টোটাল কতটা এটিপি উৎপন্ন হয়? 24টা এটিপি আমাদের উৎপন্ন হচ্ছে ক্রেপ সাইকেলে। আমাদের গ্লাইকোলাইসিস কয়টা উৎপন্ন হয়? 8টা উৎপন্ন হয়। ক্রেপ চক্রটা আমার কোথায় ঘটে? মাইক্রোকন্ড্রিয়ার তোমার ইনার মেমব্রেনে বা ম্যাট্রিক্সের ভেতরে আমাদের যে ক্রিস্টিগুলো থাকে, প্রক্ষেপিত অংশ, সেখানে আমার এই ক্রেপ চক্রটা ঘটে। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসটা আমার সাইটোপ্লাজমে ঘটে থাকে। এরপর ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমটা কোথায় ঘটে? অ্যাগেইন মাইক্রোকন্ড্রিয়ার ভেতরে ঘটে। সো আমরা যখন আলটিমেটলি 38টা এটিপি পেলাম, এরপরে সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইনে। তারপরে সেখান থেকে আমরা সেটা বডিতে, একটা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের দেহে, প্রাণীর ক্ষেত্রে প্রাণী দেহে সেটা ইউজ করার উপযোগী হয়ে যাবে। সো আশা করব এই ক্রেপ চক্রটা নিয়ে তোমাদের সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কনফিউশন নাই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। আমাদের এটা ইউটিউবে আপলোড হবে, ইউটিউবের কমেন্টে তুমি জানাতে পারো, আমি সেখানে তোমার প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করব। সো দেখা হবে নেক্সট ক্লাসে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে, বা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে। সেখানেও আমরা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমের প্রত্যেকটা বেসিক জিনিস সুন্দর করে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।